আপনার স্ক্রিন তো শুধু হচ্ছে ইয়া দেখা যাচ্ছে, আপনি এন্টায়ার স্ক্রিন শেয়ার করেন নাই তো। স্ক্রিন শেয়ারটা অফ করে দিয়ে পুরো এন্টায়ার স্ক্রিন শেয়ার করবেন, তাহলে আপনি আপনার কোডগুলো সহ দেখতে পারবেন। এখানে শুধু ব্রাউজার শেয়ার হয়েছে, কিন্তু আপনি তো দেখাচ্ছেন কোড, কোড তো আর আমরা দেখতে পাচ্ছি না। ও আচ্ছা, হ্যাঁ, একটু আটকে গেছিল। এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনি একটু উপরে থেকে যান, আবার বলেন, প্রথম থেকে বলেন সমস্যাগুলো। একটা একটা এবার হচ্ছে আপনি কোডে যান। কোড থেকে হচ্ছে ব্যানারটাতে যান, দেখি ব্যানারটাতে কি সমস্যা। হ্যাঁ, আপনি কোডটা ওপেন করেন, ওই ব্যানার সেকশনে যান, আমি সেকশনের কোডগুলোও দেখি, তারপর স্ক্রিপ্ট গুলোও দেখি, তাহলে হচ্ছে বুঝতে পারবো। আপনার পিসি স্লো নাকি আমরা সবাই স্লো দেখতেছি, বুঝতেছি না। আচ্ছা, তাহলে তো আপনি এটার লিঙ্ক শেয়ার করছেন আমাকে ইয়াতে, ওই কমেন্টসে। আচ্ছা, আচ্ছা, দুইটা ক্যারোসেল আর একটা ক্যারোসেল আপনার আসে নাই, তাই তো? হ্যাঁ, আপনার ওই সমস্যা। কোথায় কোন আইকন গুলো? আমরা তো কিছু মানে শুধু ফ্রিজ হয়ে আছে, দেখতে পাচ্ছি না খুব একটা। আপনি স্ক্রিনটা অফ, স্টপ শেয়ারিং দিয়ে আপনি আবার শেয়ার করেন। ও, ফলোয়ার্সের আইকন গুলো, আচ্ছা। আপু আপনি ইয়া করেন, স্টপ শেয়ার করে আবার নতুন করে শেয়ার করেন। আইকন না আসার তো অনেকগুলা কারণ, আপনার এই পাশে আইকন আসছে, এই পাশে আসে নাই, তাহলে তো আসলে সমস্যা। আপনার ফন্টোসাম কি ইনস্টল করা? উপরেও তো অনেক জায়গায় আইকন ব্যবহার করছেন, তাই না? সেখানে আসছে। আমরা না কিছু মানে যেটাই আপনি একবার যাচ্ছেন ওইটাই ওখানে আটকে আছে, মানে কিছু দেখতে পাচ্ছি না। আমরা তো আপু একটা কাজ করেন, আপনি হচ্ছে গিটহাবে আপলোড করে আমাদেরকে লিঙ্কটা দেন, তারপর হচ্ছে এটা দেখতেছি। হ্যাঁ, আপনার লাইভ লিংক জেনারেট করতে হবে না, শুধু হচ্ছে রিপোজিটরিটা হচ্ছে তৈরি করে ওখানে আপলোড দিয়ে রিপোজিটরি লিংকটা দিয়ে দিবেন, তাহলেই হবে। ওকে। হ্যাঁ, কি? হ্যাঁ, সবুজ ভাই শেয়ার করেন। হ্যাঁ, করেন। আসতেছে। হ্যাঁ, আসছে। ব্যানার সেকশনে ক্যারোসেল রান হচ্ছে না, নড়তেছে না, চড়তেছে না, কিছুই হচ্ছে না। এটা হয়, এটা হয়, ওইটা হয় না, তাই তো? আচ্ছা, উপরে যান। হ্যাঁ, এখানে একটু নাড়েন, নড়াচড়া করান, হয় না কিছু, তাই তো? এবার কোডে যান। ইয়া করেন, কমেন্ট খোলেন। কমেন্ট দিয়ে রাখছেন, একটা হবে কিভাবে? আচ্ছা, দেন। এবার দেখি কাজ কেন হয় না। না দেখলে কিভাবে বুঝবো?
হ্যাঁ, আনকমেন্ট করেন। আনকমেন্টটা অফ করেন, কোডগুলাকে রিভিল করেন। আপনি দেন তো রে ভাই আগে। কি করলেন এটা? আচ্ছা, এবার ওই যে দেখেন উপরেরটাতে আপনি আউল ক্যারাসাল লিখছেন না, উপরের স্ক্রিপ্টটাতে ওইটার ক্লাস নেমটাও চেঞ্জ করেন। এটার ক্লাস নেমটা দেন হচ্ছে আহ, কি দিবেন, এটা টেস্টিমোনিয়াল দিছেন তো, এটা দেন হচ্ছে ব্র্যান্ড, ব্র্যান্ড ক্যারোসাল। এটার নামটা পরিবর্তন করেন, ডট থাকুক, হ্যাঁ ব্র্যান্ড। এবার হচ্ছে আপনি ওই ব্র্যান্ডের সেকশনটাতে যান, ব্র্যান্ডের সেকশনে যে ওই যেখানে আউল লিখছে নিলেন সেখানে হচ্ছে আপনি এটা দিয়ে দেন এখানে। হ্যাঁ, এখানে আউল ক্যারোসালের পাশে হচ্ছে আপনি লেখেন ব্র্যান্ড ক্যারোসাল। এখানে না, এখানে না, উপরে। মানে এখানে কন্ডিশন হচ্ছে, শুনেন, এখানে কন্ডিশন হচ্ছে আপনি যে নামগুলো পরিবর্তন করতেছেন না, ঠিক আছে, এই যে যে ব্র্যান্ড ক্যারোসেল একবার তো লিখছেন, এই ব্র্যান্ড ক্যারোসেল আউল ক্যারোসেল থাকতেই হবে, মাস্ট। এরপর কাস্টম ক্লাস নেম দিতে গেলে পাশে লিখতে হবে। তো যে ব্র্যান্ড ক্যারোসেল একবার নিচে লেখা আছে, এটাকে কাট করে উপরে নিয়ে চলে যান। এটাকে দিছিলেন কি জন্য? সিএসএস করার জন্য। হ্যাঁ আচ্ছা, এই ক্লাস নেমটাকে উপরে বসায় দেন, যেহেতু এটাই হচ্ছে আপনি কি করছেন, স্ক্রিপ্টের থেকে হচ্ছে ক্লাস নেমটা কপি করে নিয়ে আসেন। হ্যাঁ এটা দেন, দেন, এটা কাট করেন এখান থেকে। হ্যাঁ এটা ওই যে আউল ক্যারোসেলের পাশে বসান, ক্লাস নেমের পাশে আউল ক্যারোসেল থাকবে। হ্যাঁ, হ্যাঁ আউল ক্যারোসেল অবশ্যই থাকবে, শুধু ব্র্যান্ড ক্যারোসেল বসবে। কি করছে দেখ অবস্থা, ডাবল এস পড়ে গেছে, কি অবস্থা। কন্ট্রোল জেড দেন, আবার আগের অবস্থায় যান। হ্যাঁ এবার এবার স্পেস দিয়ে সুন্দর করে জায়গা মতো বসায়া তারপরে পেস্ট করেন। আরে আমি কি বলতেছি সে কি করে। এবার নিচের ব্র্যান্ড ক্যারোসেল কাটেন। হ্যাঁ এটা, হ্যাঁ কাটেন, এই ডিভটাই কেটে দেন। হ্যাঁ, হ্যাঁ নিচের থেকেও কাটেন। এই নিচ না রে ভাই, এটার এন্ডিংটা কাটেন, হ্যাঁ। উপরে ক্লাস কাটেন। হুম, এইবার দেখেন বিষয়টা কি হইলো। আমাদের কি দরকার, আউল ক্যারোসেলের ভিতরে আউল আইটেম গুলা, শুনেন কথা শুনেন আগে। আউল ক্যারোসেলের শর্ত কি যে আইটেম গুলা হবে কি পাশাপাশি আইটেম, মানে ফ্লেক্সের মতো। তো আউল ক্যারোসেল মাস্ট বি দরকার, ঠিক আছে। কন্ডিশন হচ্ছে যখন আপনার মাল্টিপল ক্যারোসেল দরকার হবে, আপনি কি করবেন, আউল ক্যারোসেলের পাশে আলাদাভাবে আরেকটা ক্লাস নেম অ্যাড করবেন, এবং এই ক্লাস নেম দিয়ে আপনি স্ক্রিপ্ট লিখবেন। এবার নিচে আসেন, এই ক্লাস নেমটা কপি করেন, ব্র্যান্ড ক্যারোসেল। স্পেলিং তো মিস্টেক করে রাখছেন, কপি করেন যা লিখছেন, হ্যাঁ এবার নিচে আসেন। হুম, এবার ওই ব্র্যান্ড ক্যারোসেলের ওইখানে ব্র্যান্ড ক্যারোসেল পেস্ট করে দেন, স্পেলিং মিস্টেক। এখন কি হলো বিষয়টা, এখন হলো এই স্ক্রিপ্টটুকু ওই ক্যারোসেলের জন্য শুধু কাজ করবে। আর ব্যানার ক্যারোসেল কাজ করতেছে না, কারণ হচ্ছে এবার ব্যানার ক্যারোসেলে যান, উপরের সেকশনে যান একদম টপে। এই যে এখানে আপনি ব্যানার ক্যারোসেল লিখছেন, এখানে হচ্ছে আপনার ব্যানার ক্যারোসেলের পাশে থাকতে হবে আউল ক্যারোসেল। উপরে, হ্যাঁ এখানে আউল ক্যারোসেল অলওয়েজ মাস্ট নিড, এইটা ছাড়া ক্যারোসেল আসবেই না, এইটা আপনাকে দিতেই হবে। কিন্তু বেটার হচ্ছে, কিন্তু আপনাকে যেটা করতে হবে, আলাদা ক্লাস নেম দিয়ে যদি আপনি ক্যারোসেল বানাইতে চান, আউল ক্যারোসেলের পাশে এই যে ব্যানার ক্যারোসেল লিখছেন, এই ব্যানার ক্যারোসেলটা দিয়ে আপনি স্ক্রিপ্টটাকে জাস্ট কল করবেন। বাট তার পাশে আপনাকে আউল ক্যারোসেল রাখতেই হবে, কারণ এখানে আউল ক্যারোসেলের জিনিসগুলা টানতেছেই আউল ক্যারোসেল, বুঝছেন? তো এবার আউল ক্যারোসেল লিখেন এখানে, না লিখলে আসবে না তো। আরে হ্যাঁ, আউল ক্যারোসেল কপি করেন, সবাই বুঝছেন এবার?
বাকিরাও কি বুঝছেন? আপনাকে মাল্টিপল ক্যারোসেল যদি আপনি ইউজ করতে চান, আপনাকে ব্যানার ক্যারোসেলের পাশে আলাদাভাবে হচ্ছে একটা ক্লাস নেম দিতে হবে। সেইটা দিয়ে আপনি স্ক্রিপ্ট কল করলেই হবে, জাস্ট আর কিচ্ছু করতে হবে না। তো প্রথম থেকেই হচ্ছে প্র্যাকটিস করবেন ডিরেক্ট আউল ক্যারোসেল দিয়ে স্ক্রিপ্ট না রান করার। তাইলে যদি নিচের দিকে আবার ক্যারোসেল আসে, তাইলে হইতেছে ওই একই ক্লাস নেম হওয়ার কারণে নিচেরটা হচ্ছে আপনার পাবে না। সো সবসময় আলাদা ক্লাস নেম অ্যাড করে সেটা দিয়ে ক্যারোসেল অ্যাড করবেন। ওকে, এবার যে রান করে দেখেন। গুড। নিচেরটা দেখেন কাজ করে কিনা। এবার দেখবেন এতক্ষণ তো হচ্ছে নিচেরটা সবগুলো রান করতেছিল, এবার দেখেন এবার একটা একটা করে রান করতেছে। এবার আইটেম চেঞ্জ করেন। এতক্ষণ আপনি পুরো ডিপটাকেই একটা দিছেন, মানে 5টা আইটেম মিলে একটা আইটেম। এটা কি হবে? একটা একটা করে চেঞ্জ হবে। তার মানে এবার হচ্ছে স্ক্রিপ্টে যান। স্ক্রিপ্টে যে ওইখানে আইটেমের মধ্যে 5টা বলেন ব্র্যান্ড ক্যারোসেলকে। হুম, 5টা বলেন, তারপর লুপ ট্রু হবে, তারপর ইনফিনিট অটো প্লে হবে। এগুলো বলে দেন। হ্যাঁ, নিচেরটা তো একটাই হবে। এবার যান ওখানে যে রান করেন, অটো লুপ ঠিক আছে, এবার যান ওখানে যান। এবার দেখেন একটা করে চেঞ্জ হচ্ছে। এতক্ষণ কি হইতেছিল, আপনি যে আগে কাজ করছেন পুরোটা একসাথে চলে যেতেছে। এটা তো হয় না। এটা হচ্ছে ফোকাস, এটা ফোকাস। ফোকাস থেকে মানে এটা রিমুভ করতে হয়, আর বাটনটাকে আরেকটু ছোট করে দিবেন। বাটন বড় হয়ে গেছে তো হাইটে। বাটন প্যাডিং কমাবেন। ভালো হয়েছে তো, সুন্দর হয়েছে তো। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? আরেকটা জানি কি সে বলতে চাইলেন। বলেন কি সমস্যা। হ্যাঁ, করেন। হুম, দেখা যাচ্ছে। এইটা আপনার কত স্ক্রিনের জন্য হচ্ছে? এটা যদি আপনি এভাবে টানেন, এভাবে টানলে তো হচ্ছে এটা একটু একটু সমস্যা থাকবেই। এভাবে তো আর ওইটা টেনে টেনে কেউ দেখে না। কই নাই তো। এটা ওইটার সাথে ওইটার ইয়ার জন্য, ম্যাচের জন্য। এটা কিছু না। না। হ্যাঁ, সুন্দর হয়েছে, ভালো হয়েছে। ইয়ার ক্লিক করেন, হ্যাঁ ভালো হয়েছে। বুঝছেন না পুরো, মানে মিডিয়া সেন্সের বিষয়টা ক্লিয়ার হয়েছেন না? এই যে এগুলো চেঞ্জ করেন নাই কেন? ফোকাস করলে যে টেক্সটটা বোঝা যায়। এটা কেটে আবার ধরেন। এটা কেটে আবার আবার ইন্সপেক্ট করেন। মানে মেনুতে ক্লিক করলে এখানে দেখেন, ক্লিক করলে এটা ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তাহলে অন্যান্য স্ক্রিনের জন্য হচ্ছে করেন। খারাপ হয় না, এই ক্যারোসেলের টেক্সট গুলাকে হচ্ছে সেন্টার করে দিবেন। টেক্সট গুলো সেন্টার করবেন। আর এই এটা দিয়ে তো জাস্ট হচ্ছে শিখলেন। এটা দিয়ে তো জাস্ট শিখলেন, এটা হচ্ছে আপনাকে আর অন্যান্য প্রজেক্টের ক্ষেত্রে সবগুলোর জন্য হচ্ছে আপনাকে এগুলা প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আর মেইন চ্যালেঞ্জটা ফেস হয় হচ্ছে এই জায়গাটাতে, মানে মিডিয়ার মধ্যে। ওয়েব ডিজাইনিং এর সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে মিডিয়া সিএসএস করাটা, এবং এইটা যে যত ভালো পারে সে হচ্ছে তত ভালো ফ্রন্ট এন্ড ডিজাইন করতে পারে।
ছবি নিচে নেমে গেছে তাহলে হচ্ছে যে এখানে আপনি ইন্সপেক্ট করে দেখবেন যে হচ্ছে কি জন্য নামছে। ঠিক আছে, তারপর ওটা ফিক্স করে দিবেন শুধু ওই স্ক্রিনের জন্য। এখন ভাই সবকিছু সিএসএস এর খেলা এখানে। দেখবেন যে একজনের জন্য এক একজনের সিএসএস লেখার স্টাইল এক এক রকম হওয়ার কারণে এক এক রকম করে হচ্ছে আউটপুট আসবে। তো যেটা করতে হবে আপনাদেরকে, প্রত্যেকটার জন্য হচ্ছে আপনারা আগে যে কাজগুলো করছেন সেগুলা হচ্ছে ফিক্স করবেন। প্রত্যেকটার জন্য সবগুলো আলাদা আলাদা ডিভাইস দেখে দেখে হচ্ছে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস ছাড়া এটা আসলে মানে হাতের নাগালে সহজেই আসবে না। ঠিক আছে? না, না, ওইটা কোনো প্রবলেম না। আপনি হচ্ছে বাকি জিনিসগুলো হচ্ছে দেখেন, যেমন হচ্ছে যেখানে নিচের দিকে নামলে ওগুলা ঠিক করা হয় নাই। অন্যান্য ডিভাইসের জন্য এগুলো ঠিক করতে হবে আরকি। শুধু সিএসএস চেঞ্জ করবেন, চেঞ্জ করে নিয়ে ওটাকে ডিভাইসের মতো বসায় দিবেন। সিএসএস চেঞ্জ করবেন, তারপর ডিভাইস মতো বসায় দিবেন। হুম, ঠিক আছে। হুম, এটা হচ্ছে আপনার ওই পিএইচডি থেকেই কাটা আসে, ঠিক আছে? তো এটা অলরেডি ওখান থেকে আসে। যেমন এটার শ্যাডোটা আবার দেখছেন ঠিকঠাক আছে। হুম, হ্যাঁ, যাক গুড, ভালো হয়েছে। এগুলো নিজের যে মানে আপনি যেভাবে চিন্তা করবেন তার উপর হচ্ছে এগুলো হবে। হ্যাঁ, এগুলো খুব সুন্দর হয়েছে। হুম, গুড। হ্যাঁ, হ্যাঁ, ফন্টটাও ভালো হয়েছে, সাইজ মতো হয়েছে একদম পারফেক্ট। ওকে, গুড, ভালো হয়েছে, কাজের প্রোগ্রেস ভালো। আর কেউ আছেন, মানে কারো প্রবলেম? হ্যাঁ, পাইছি। আর একটু ভালো প্র্যাকটিস করার জন্য আপনারা একটু ইউটিউবে ঘাঁটবেন। ইউটিউবে দেখবেন যে হইতেছে অনেকেই অনেক চ্যানেলের মধ্যে হচ্ছে দেখবেন যেরকম সিঙ্গেল ল্যান্ডিং পেজ বা পিএইচডি টু এইচটিএমএল বা ফিগমা টু এইচটিএমএল এর অনেক টিউটোরিয়াল হচ্ছে থাকে, ওরা ডিজাইন ফাইলও প্রোভাইড করে মাঝে মাঝে। তো আপনারা তাদের ভিডিওগুলো দেখে ওই প্রজেক্টগুলো করবেন। হ্যাঁ, অনেকেই হইতেছে নিষেধ করে যে আমার বাইরে অন্য কারো ভিডিও দেখবা না, বাট আমি এটা বলবো না। কারণ হচ্ছে এক একজন মানুষ এক এক রকম ভাবে হচ্ছে সে নিজে শিখে, এবং যে তখন যখন শেখায় তখন সেও হচ্ছে জিনিসটাকে ভিন্নভাবে প্রেজেন্ট করে তার মতো করে। এখন আমি যেভাবে প্রেজেন্ট করি অবশ্যই সেটা অন্য মেন্টরদের সাথে মিলবে না, এবং এখানে অনেকেই আছেন যারা হচ্ছে শিখবে সবারই অন্য মেন্টরদের ক্লাস করে আসছেন। আমাদের মধ্যে ডিফারেন্স আছে না? যারা হচ্ছে অন্যদের ক্লাস করছেন, আহ, তাদের সাথে আমার ডিফারেন্স আছে না? এটাই যার যার মানে বিষয়, আমি সেটা বলতেছি না, আমি কম্পেয়ার করার কথা বলতেছি না, জাস্ট যতটুকু বলা মানে জানার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে মানে ডিফারেন্স তো ফিল করেন, ডিফারেন্স তো আছে, তাই না? হ্যাঁ। সো অনেক ভিডিও দেখবেন যে হচ্ছে যে আম, মানে আমি যেই ডিজাইনগুলো আপনাদেরকে করাইছি, যে জিনিসগুলো আমি করাইছি, হয়তোবা ওইখানে যাওয়ার পর একটু অন্যরকম বা একটু ভিন্ন কিছু হতেছে দেখতে পারবেন, এবং একটু ভিন্ন কিছু হচ্ছে তখন আপনার শেখা হবে। ঠিক আছে? সো আমি চাই যাতে করে হচ্ছে আপনারা সেই ভিন্ন জিনিসটা যেন হচ্ছে মানে পান ওইখান থেকে। এমন না যে হইতেছে সবকিছুই পাবেন, আবার এমন না যে একেবারে খালি হাতে ফিরবেন। কিছু না কিছু জিনিস, কিছু না কিছু বিষয় আপনি নতুন ভাবে জানবেনই, কারণ এখন আপনারা জাস্ট লার্নিং এর শেষে মানে যে পিরিয়ডটাতে আছেন, এবং আমি যা শিখাইছি এইটুকুর বাহিরেও দেখবেন যে এক একজন মানুষ এক একটা জিনিস এক এক ভাবে করবে। আমি করতেছি বিফোর আফটার, অনেকেই সেখানে আলাদা একটা ডিভ নিয়ে সেটারে পজিশন করে দিলেও এই একই কাজই করতেছে। তারপর হচ্ছে ধরেন একটা মেনুর মধ্যে হতেছে 5টা আইটেম আছে, 5টা আইটেমের মধ্যে মাঝখানের একটা কালার হতেছে চেঞ্জ। কি করবেন আপনারা? ধরেন একটা মেনু আছে, এর মধ্যে মাঝখানের একটার কালার চেঞ্জ, তাহলে কি করবেন? ওইখানে হচ্ছে স্প্যান ট্যাগ অথবা একটা ক্লাস নেম অ্যাড করে সেটার ডিজাইনটা আলাদা করবেন, রাইট? এটার তো আরো ওয়ে আছে। এটার তো ওয়ে আরো আছে, যে nth চাইল্ড ইউজ করা, ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড ইউজ করা,
তারপর হচ্ছে নট চাইল্ড ইউজ করে হচ্ছে করা, এরকম তো অনেক ভিন্ন আছে। এমন না যে সবকিছু আপনাকে মানে ইউজ করতে হয়, আপনি একটা ইউজ করলেই হচ্ছে। বাট আরো যে ৩টা ৪টা ওয়ে আছে সেই জিনিসগুলোও তো জানা দরকার, তাই না? তো আমি বলতেছি না যে হতেছে এখানে আপনাদের সম্পূর্ণ শেখার বা লার্নিং পিরিয়ডটা শেষ হয়েছে। আমি আপনাদেরকে যতটুকু দিছি এবং এটা আপনি চলার জন্য যথেষ্ট। ঠিক আছে, আপনি কাজ করার জন্য এটা যথেষ্ট। বাট একটা জিনিস কিন্তু একবারেই শেষ হয় না। ঠিক আছে, আপনি যদি একটা জিনিস হওয়ার জন্য যদি ৩টা ওয়ে জানেন, আপনি অনেক বেশি ফ্লেক্সিবল। ঠিক আছে, আপনার পছন্দ মতো আপনি সেই জিনিসগুলোকে ব্যবহার করতে পারবেন। যদিও আমি হচ্ছে ম্যাক্সিমাম আপনাদেরকে যে জিনিসগুলো দেখান, আমি কিন্তু আরো অনেকগুলো ওয়ে জানি। ঠিক আছে, বাট আপনাদের সুবিধার জন্য বা হচ্ছে যে জিনিসটা অ্যাকচুয়াল দরকার আমি কিন্তু সেই জিনিসগুলাই দেখাইছি। এবং আপনারা ওই ভিডিওগুলো দেখতে চাই, দেখবেন যে একটু লেস ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাট করা যায়। ঠিক আছে, বা ওই জিনিসটা ব্যবহার না করলে খুব একটা সমস্যা হয় না। ঠিক আছে, সো সেটা আমি করাই নাই বা লাগে না, দেই নাই, কিন্তু অন্য জায়গায় দেখবেন যে হচ্ছে ব্যবহার হচ্ছে বা অন্যজন সেটার একটু প্রায়োরিটি দিচ্ছে। ঠিক আছে, তো এরকমটা হতেই পারে। প্রত্যেকজন মানুষ আলাদা, প্রত্যেকজন মানুষের পছন্দ আলাদা, প্রত্যেকটা মানুষের কোডিং আলাদা। হাতের লেখা যেমন একজনের সাথে একজনের মিলে না, ঠিক সেম এজ কোডিংও কিছুটা ভিন্নতা থেকে যায়। ঠিক আছে, একজন ডেভেলপারের কোড দেখে জাজ করা যায় যে আসলে সে কেমন। ঠিক আছে, ইভেন আপনি একই ল্যান্ডিং পেজ যদি ১০ জন মানুষকে ডিজাইন করতে দেন, দেখবেন যে ১০ জন মানুষ ১০ ভাবে করছে একই জিনিস। একটু কিছু হইলেও তাদের মধ্যে একটু ভিন্নতা থাকবে, একটু কিছু হইলেও তাদের মধ্যে হচ্ছে আলাদা থাকবে। এই জিনিসটা থাকুক, এটা খারাপ কিছু না। এবং সেই জিনিসটা আমার মধ্যেও যেমন আছে, অন্যদের সাথে আমার কোড মিলবে না, আবার আমার কোড অন্যদের সাথে গেলে হচ্ছে খুব একটা মিলবে না। এটা খুব স্বাভাবিক একটা বিষয়। তো আপনারা জাস্ট একটু মানে প্র্যাকটিসের জন্য বা আরো যদি জানতে ইচ্ছা করে, আরো যদি অনেক কিছু শিখতে ইচ্ছা করে, অবশ্যই ইউটিউব হবে হচ্ছে আপনার ফার্স্ট, এখন থেকে ফার্স্ট মেন্টর। এই যে একজন বলছেন যে অন্যদের ক্লাস ভালো লাগে না, হ্যাঁ এটা ভালো লাগে না কখন জানেন? যখন আপনি কিছুই পারবেন না, তখন একটা ইউটিউব র্যান্ডম আপনি খুঁজলেন, পাইলেন এইচটিএমএল সিএসএস এর ভিডিও, আচ্ছা দেখি তো। ঠিক আছে, ঢুইকা দেখবেন আপনি কিচ্ছু বুঝবেন না। বাট এখন এমন একটা পজিশনে আছেন, আপনি কোড বুঝেন, আপনি কোডের মানে বুঝেন, কোডের ভাষা বুঝেন। এইবার যখন কেউ একজন আপনাকে মানে ওই জিনিসগুলো আবারও আপনার সামনে বলবে, আপনি কিন্তু এবার সবকিছুই পারেন। এবার কিন্তু অনেক কিছুই আপনি জানেন, যে কারণে তার কথা আপনার মাথায় হিট করার সাথে সাথে আপনার ব্রেইন সেটাকে বুঝতে পারতেছে, আপনি মানে সেটা বুঝতে পারতেছেন এক কথায়। আগে যেটা হইতো যে আপনার লার্নিং এর জায়গাটা কম ছিল, সে কি করতেছে না করতেছে আপনি কিছুই বুঝতেছেন না। বাট এখন তো কিছু জানেন। এখন হচ্ছে আপনি তার কথাগুলা শুনবেন, যে জিনিসটা সে নতুন বলবে সেই জিনিসটা হচ্ছে আপনি একটু ভালো করে শুনবেন, যে জিনিসটা সে নতুন করবে সেই জিনিসটা একটু ভালো করে করবেন। ঠিক আছে, বারবার প্র্যাকটিস করুন, জিনিসটা শিখে নিবেন। বুঝতে পারছেন? এটা কিন্তু দরকার। হুম, এটা অবশ্যই হচ্ছে এটা চেষ্টা করবেন, এবং এটা চেষ্টা করলে এটার রেজাল্ট খুবই ভালো আসবে। আপনারা হচ্ছে আমি কিফ্রেম অ্যানিমেশন যেমন হচ্ছে আপনাদেরকে দেখাইছিলাম, কিফ্রেম অ্যানিমেশন দিয়ে কিন্তু অনেক কিছু বানানো যায়, কিন্তু এগুলো কিন্তু ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে খুব একটা প্রয়োজন পড়ে না। বাট কখন যে পড়ে যাবে, ইউ ডোন্ট নো। আপনি এমনও হইতে পারে যে ওই জিনিসটা আপনি পুরোপুরি মানে বুঝেন নাই, ভিডিও দেখছেন করছেন যাই না রাখেন, ওকে ফাইন, দ্যাটস গুড। আপনি যাতে করে যখন ক্লায়েন্ট আপনাকে প্রজেক্ট শেয়ার করবে, তার থট শেয়ার করবে, আপনার যদি একবার করা থাকে বা আপনি যদি একবার এই জিনিসগুলো দেখে থাকেন, আপনি মাথা চট করে হচ্ছে আপনার খেলবে, আর এই জিনিসটা তো করা যায়। ঠিক আছে, ওকে ঠিক আছে, বানাই দিব, সমস্যা নেই। বাট আপনি যদি নাই জানেন এই জিনিসটা পসিবল, তাহলে কেমনে হবে? বলতে পারবেন তাকে? তখন হচ্ছে সে তো আর একা আপনার সাথে কথা বলবে না, আরেকজনের সাথে কথা বলবে, সে বলবে পারে, আপনি বলবেন না এরকম তো সম্ভব না। তাহলে কি আপনার কাজ দিবে? কাজটা তো আলটিমেটলি তার কাছে চলে যাবে। সো জানার জন্য, বেশি জানার জন্য, বেশি শেখার জন্য এখন একটু রিসার্চ করতে হবে। এখন হচ্ছে রিসার্চের হচ্ছে সব থেকে পারফেক্ট একটা টাইম, কারণ আপনি অলরেডি অনেক কিছুই জানেন, এবং যে কোনো টিউটোরিয়ালও যদি আপনি দেখেন আপনি বুঝবেন। অনেকে ইংলিশে দুর্বল, বাট এখন যদি আপনি এগুলাই যদি হচ্ছে দুর্বল হওয়া সত্ত্বেও আপনি যদি ভালো এখানে আমার এখানে যদি ভালো শিখে থাকেন, আপনি একদম ফ্লুয়েন্ট ইংরেজি টিউটোরিয়ালও বুঝবেন।
কারণ তার সব কথা আপনার বোঝার দরকার নাই, সে কি লিখতেছে তা বুঝতেছেন কিনা, দ্যাটস গুড এনাফ। বুঝছেন? তো একটু র্যান্ডম টিউটোরিয়াল দেখবেন, বিভিন্ন ইউটিউব ফলো করবেন। অনলাইন টিউটোরিয়ালস নামে একটা চ্যানেল আছে, সেখানে দেখবেন সব শুধু সিএসএস এর ট্রিক্স। জাস্ট আপনি গেলে মাথা নষ্ট হয়ে যায় সিএসএস দ্বারা কি বানায়। ঠিক আছে? আমি হয়তোবা সেগুলো আমি ভাবিও না, আমি চিন্তাও করি না আমরা। ঠিক আছে? বাট ওরা সেগুলো আপনাকে বানায় দেখাচ্ছে সিএসএস দিয়ে, এইচটিএমএল দিয়ে। অনলাইন টিউটোরিয়াল চ্যানেলটা, তারপর হচ্ছে এরকম অনেক আছে, যেমন এই যে এই চ্যানেলটার কথা বলতেছি আমি, যেমন এই যে এই ভিডিওটা যদি একটু দেখেন, কি বানাইছে, ম্যাগনেটিক মাউস মুভ ইফেক্ট ইউজিং জাভাস্ক্রিপ্ট। এগুলো তো অনেক পরে, এগুলো হয়তো বা আপনি জানবেন না বা পারবেন না, এটা বাদ দেন। সিএসএস দিয়ে যান, এখানে যদি যাই, বা সিএসএস অনলাইন টিউটোরিয়াল ট্রিক্স লিখলেও হচ্ছে আপনি পারেন। যেগুলো আপনার সিএসএস সেগুলো আপনি দেখেন, এমন না যে আপনাকে খুব অ্যাডভান্স গুলা দেখতে হবে। যেগুলো মোটামুটি অল্প সেগুলো আপনি করেন, যেমন হচ্ছে যে ব্লাড, এটা কি সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট দিয়ে করছে। এটা প্রিভিউ তো আসে না, দেখাচ্ছি। 3D ইফেক্ট সিএসএস জাভাস্ক্রিপ্ট, সিএসএস জাভাস্ক্রিপ্ট প্লেলিস্ট আছে, দেখি তো। শুধু সিএসএস গুলো একটু দেখি পাই কিনা, ওয়ার্ডপ্রেস শর্ট, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, 58টা ভিডিও, ড্রয়িং উইথ এইচটিএমএল সিএসএস। এই যে দেখেন ওর এখানে যদি আমি যাই, ড্রয়িং বলা আছে। এই যে দেখেন কাপে ধোয়া ওঠা, ঠিক আছে, এইটা সিএসএস দিয়ে বানানো যায়। দেখেন প্রিভিউটা জাস্ট দেখেন, এই যে দেখেন একটা ঘর বানাইতেছে, ক্যান ইউ ইমাজিন? কিন্তু বলতে পারেন যে ভাই খুব ফাস্ট করতেছে, ও আপনাকে এখন ফাস্ট করে দেখাবে, বাট একটু পরে দেখবেন এই যে একদম স্লো মোশনে আপনারে করে করে দেখাচ্ছে। ওইটা হচ্ছে আপনাকে প্রিভিউ দিছে যে সে কি করতেছে। দেখছেন? জোস না? এবার আসলে হচ্ছে যে মানে আপনি এগুলা, এগুলা কিন্তু হতেছে একে তো মজার বিষয়, সেকেন্ড হইতেছে এগুলা দেখলে আপনি নতুন কিছু সিএসএস প্রপার্টি সম্পর্কে জানবেন। তারপর আপনি একটু ভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা করতে পারবেন। দেখেন ও এখানে কি বানাইছে, এই যে এটা চায়ের ধোঁয়া উঠতেছে, বুঝছেন? তারপর এই যে হচ্ছে আপনার পেন্সিল, পেন্সিল শেপ, মানে পুরো পেন্সিলটাই হচ্ছে এইচটিএমএল দিয়ে বানাইছে। গ্রাফিক ডিজাইনারের কি দরকার, তাই না? এটারে এখন জাভাস্ক্রিপ্ট দিয়ে পরে চাইলে মুভও করানো যাবে। দেখছেন পুরো পেন্সিলটাকে হচ্ছে কিভাবে ডিজাইন করবে সেটাই এখন আপনাকে সে করে দেখাবে, শুধু পিওর সিএসএস। তারপর ডায়মন্ড, এই যে তারপরে হচ্ছে ক্লক অ্যানিমেশন, মানে ঘড়ি। হ্যাঁ, ঘড়ি কিভাবে ঘুরে দেখেন। হয়তো বা এখানে ইয়া নাই, আর টাইমই নাই, বাট হতেছে যেরকম ঘড়ি ঘুরবে, ঘড়ি চলতেছে, এটা পুরোটাই এইচটিএমএল সিএসএস। আর যদি আপনি অ্যাকচুয়াল টাইম দেখতে চান, টাইম সহ, তাহলে এটার জন্য জাভাস্ক্রিপ্ট অ্যাড করতে হয়, মানে টাইম ফাংশন ব্যবহার করে কিছু করতে হয়, ইন্টারভাল দিতে হয়, সবকিছু দিতে হয়, সেগুলো কিন্তু পিওর সিএসএস, পিওর সিএসএস এক কথায়। তারপরে যেটা দেখেন ওয়াটার ড্রপস, এটা আমার কাছে খুব জোস লাগে, মানে দেখতে খুব ভালো লাগে, একবার দেখছিলাম। আবার এটা আছে, এই যে এটা দেখেন, এই যেরকম ড্রপ দেখে মনে হচ্ছে না পুরো বাস্তব? হুম? এই জিনিসগুলো কিন্তু হচ্ছে একদম পুরোপুরি সিএসএস দিয়ে করা। এগুলা দেখবেন, এগুলা দেখলে অনেক কিছু হচ্ছে শেখা হবে, অনেক কিছু জানা হবে, মানে মজার মজার জিনিস। আপনি যদি শুধু এখানে ওদের চ্যানেলটা আছে, আপনি যদি হচ্ছে এখানে সিএসএস কি ফ্রেম অ্যানিমেশন লিখেও যদি হচ্ছে আপনি এখানে সার্চ করেন, বা বিভিন্ন ধরনের সিএসএস ট্রিক্স, তাহলে যা আসবে আপনি ওগুলা দেখতে থাকলে আপনার দেখবেন যে মানে দিন অন্যদিকে চলে যেতেছে আপনার, মানে এত মজা লাগবে, মানে অসম্ভব রকমের। নেট নিনজা চ্যানেলটাও ফলো করতে পারেন, এই যে সিএসএস অ্যানিমেশন নামে একটা চ্যানেল আছে, এই চ্যানেলটা হচ্ছে আরো জোস। এখান থেকে জাস্ট হচ্ছে ধরেন যে মজার মজার বিষয়গুলো হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারেন। ওরা, ও এটা হচ্ছে প্লে লিস্ট বানাইছে, এটা না, এটা না, সরি।
যে এটা তো একটা গেলই 175টা ভিডিও। এই চ্যানেলটা অনলাইন টিউটোরিয়ালস এই একটা দেখলেই হবে। একটা হচ্ছে কোডেক্স কোড মনে হয় একটা আছে চ্যানেল, দেখতাম আগে। ওটা তো হচ্ছে খুব ভালো হয়েছে। ডার্ক কোড এই চ্যানেলটাও জোস। এই ডার্ক কোডটাও হচ্ছে অস্থির। এই যে দেখেন এদের যে ভিডিও বা বিভিন্ন ধরনের হচ্ছে জিনিসগুলা খুবই খুবই সুন্দর। কাস্টম রেডিও বাটন, এই যে আমরা যে রেডিও বাটন ব্যবহার করি না, ইনপুট টাইপ রেডিও, সেগুলাকে কিভাবে হচ্ছে চেঞ্জ করা যায় দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কাস্টম ডিজাইন করা যায়। তারপর সিএসএস হোভার ইফেক্ট, এই যেরকম হোভার করলে হচ্ছে জিনিসগুলো মুভমেন্ট করতেছে। সেনসিটিভ কন্টেন্টের যেই বিষয়গুলা এগুলো কিভাবে হচ্ছে করা যায় এসটিএমএল সিএসএস দিয়ে। তারপরে যেরকম দেখেন সাইড বার মেনু, ড্রয়ার মেনু কিভাবে বানানো যায়, তারপরে যেটা দেখেন বানাইলে হয়তো বা দেখা যাবে। তারপরে অ্যানিমেটেড স্লাইড শো, যেটা হচ্ছে ইউজিং সুপার জেস দিয়ে করছে, ওগুলা দরকার নাই। তারপর হচ্ছে যেখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেখতে পাচ্ছেন, লোডিং অ্যানিমেশন অস্থির। তারপরে এটাতে দেখেন টেক্সটটা হচ্ছে ইয়া হবে, টেক্সট অ্যানিমেশন হবে। সো হার্টবিট টিউটোরিয়াল, মানে অনেক আছে অনেক। ঠিক আছে, তো এগুলা দেখবেন, দেখলে হচ্ছে মানে চিন্তা করার জিনিসটা হচ্ছে আপনি আলাদাভাবে পাবেন। তারপরে যে কার্সর পয়েন্টেড অ্যানিমেশনটা, মাউস ওভার, এগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা রেসপন্সিভ ওয়েবসাইট অ্যাবাউট সার্ভিস, এগুলো টিউটোরিয়াল গুলো দেখবেন। এখান থেকে হচ্ছে অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। ঠিক আছে, তো একটা ক্লাসে তো আর সবকিছু দেখানো সম্ভব হয় না, বাট আপনারা যদি এগুলো দেখেন আপনাদের চিন্তাধারাটা ব্রড হবে, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। তারপর ওদের এখানেও কিন্তু রেসপন্সিবল কিছু জিনিস কিন্তু বলা আছে, কিছু দেখাইছে। হ্যাঁ, এগুলো দেখবেন যে সুন্দর করে প্রোডাক্ট কার্ড ইউজিং, কিভাবে প্রোডাক্ট কার্ড বানানো যায়। তারপর সোশ্যাল মিডিয়া বাটন কিভাবে বানায়, 404 পেজ কিভাবে বানায়, যেগুলোর ভিতরে টেক্সট আছে। তারপর পেজিনেশন থেকে শুরু করে এভরিথিং। সো এগুলো দেখবেন, এগুলো দেখলে অনেক কিছু জানা হবে। তারপরে যে সুন্দর এরকম বাটন ডিজাইন কিভাবে করে হোভার সহ, অনেক। সো একটু ফলো করবেন এগুলো, বুঝছেন? এটা কিসের লিংক দিছেন? গ্লোয়িং ইফেক্ট, এগুলো বহু আগে করা শেষ। এগুলো এখন আপনাদের দেখার বিষয়, আপনারা দেখেন। ঠিক আছে, এই যেরকম প্লটিং কিভাবে বানায়, এগুলা জাস্ট সিম্পল জিনিস, জাস্ট সিম্পল জিনিস এগুলো। ঠিক আছে, দেখেন এগুলো। So, অনেক কিছু আছে, অনেক কিছু আছে। ওকে, সো সবাই একটু ট্রাই করবেন, এই জিনিসগুলো দেখবেন, দেখলে হচ্ছে আপনাদের সময়টা বেহুদা নষ্ট হবে না, অনেক ভালো জিনিস শিখতে পারবেন, যেটা হচ্ছে আপনার ফিউচারে হচ্ছে আপনার কাজে আসবে। ওকে, আসেন এবার একটু অ্যাসাইনমেন্ট গুলো একটু রিভিউ করি। যার যে সমস্যাগুলো আছে তো দেখলাম, বলেও দিছি অলরেডি। তারপর হচ্ছে এগুলোর মধ্যে আমি কিছু কাজ করে দেখাই আপনাদের। আচ্ছা, এটা হচ্ছে আম, সুমি আপু করছেন। প্রথমে আমি এটাকে ডাউনলোড করে ফেলি, এটার মধ্যে কাজ করতে হবে আমার। github.com/ আর বিভিন্ন ধরনের ইয়া যদি আপনাদের দরকার হয়, পিএইচডির জন্য হচ্ছে আপনারা গুগলে সার্চ করবেন, ফ্রি পিএইচডি পাওয়া যায়, সেখান থেকে হচ্ছে পিএইচডি গুলা দেখে নিবেন। ঠিক আছে, মানে ডাউনলোড করে নিবেন, তারপর সেগুলো দিয়ে হচ্ছে আপনারা কাজ করবেন, প্র্যাকটিস করবেন। বা বিভিন্ন ধরনের ওয়েবসাইট আপনারা ডেমো খুঁজবেন, ডেমো খুঁজে সেগুলোতে হচ্ছে প্র্যাকটিস করবেন, দেখবেন যে অনেক কিছু শেখা হবে। সেটা ডাউনলোড হতে থাকুক, এটার মধ্যে প্রবলেম গুলো আগে দেখি। হ্যাঁ, এই জায়গাগুলো খুবই সুন্দর হয়েছে, মেইল টু দেখাইছিলাম, এগুলা ঠিকঠাক আছে। ওয়াও, ভালো ছিল এটা। এবং এটার জায়গা মতো বসাতে পারছেন, দ্যাটস গ্রেট। তারপর হচ্ছে এগুলা হুম, ঠিকঠাক আছে। বাহ, একদম পারফেক্ট, যেমনটা চাচ্ছিলাম আর কি। অসাধারণ, খুবই সুন্দর হয়েছে। তারপর হচ্ছে এই জিনিসগুলো আপনার পুরোটাই খুব ভালো হয়েছে। টেক্সটের কাজ, ফন্টের কালার থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং খুব
ভালো লাগতেছে। তারপর এই যে এই জায়গাটা হচ্ছে ঠিক করতে হবে, এই জায়গাটা তো কিভাবে ঠিক করতে হবে তো বলছিলাম। হ্যাঁ, জোরে বলেন। এই যে একটা করে কিভাবে করতে হবে এটা তো দেখাইলাম একটু আগে। বুঝতে পারছেন না? ওকে। আর এই যে আরেকজনের হচ্ছে এই আইকন গুলো আসে নাই, তো ওটা একটু ওটার তো লিঙ্ক দিচ্ছে, ওটা দেখতেছি। হ্যাঁ, এই জায়গাগুলো ঠিকঠাক আছে। হ্যাঁ, হোভার করলে হচ্ছে এগুলা, এটা হোভার না, এই কালার গুলো অলওয়েজ দিয়ে রাখেন, মানে ফোকাস থাকবে যে আসলে হচ্ছে কি, মানে এখানে যে আছে পোস্ট গুলো দেখাচ্ছে, খুব সুন্দর হয়েছে, আমার কাছে ভালো লাগছে। কাজটা খুব সুন্দর হয়েছে, বলেন। আচ্ছা, ওটা আমি যে আপনারটা ওপেন করব তো তখন হচ্ছে দেখতেছি, এমনিতে ওভারভিউটা সব পুরোটা দেখতেছি। ক্লিক করলে কালো হয়ে যায়, এটা হচ্ছে অ্যাক্টিভ এর জন্য, ঠিক আছে। সো এখানে হচ্ছে যখন হচ্ছে আপনি ক্লিক করতেছি তখন এটা ভিজিটেড অবস্থায় আছে, ঠিক আছে। সো ভিজিটেডটাকে অফ করে দিলে হবে, এটাকে ফোকাসও বলা যায়, ঠিক আছে। আপনি যদি যে এখানে যান ইন্সপেক্ট করে, তাহলে দেখেন আপনি কি সমস্যা এটাই শুধু নেবে নাকি আরো আছে? আচ্ছা, এই যে হোভারে যাবেন, এখানে গেলে দেখেন ভিজিটেড নামে একটা কথা আছে, ফোকাস, ভিজিবল, টার্গেট, ফোকাস, ফোকাস উইডিং, এই যে ফোকাসের জন্য আসছে এগুলো। সো ফোকাসটাকে জাস্ট হচ্ছে আপনি ফোকাস অবস্থায় তার কালারটা চেঞ্জ করে দিবেন, তাহলে সে চেঞ্জ, ঠিক আছে। ফোকাস এই যে এখান থেকে চেক করা যায় তো। ওকে, গুড। আর এটা হোভার করলে হচ্ছে কালারটা টেক্সট ব্ল্যাক আসতেছে, ভালো লাগে। মেবি নট। আর এই জায়গাটাতে একটু স্পেস আছে, এই স্পেসটা কিভাবে রিমুভ করবেন একটু বলে দিচ্ছি এখান থেকে। এই জায়গায় স্পেস রিমুভ করার জন্য আপনারা হচ্ছে যে দেখেন এখানে কতগুলা দিক। প্রথমত হচ্ছে এই যে এখানে একটা কন্টেইনার ফ্লুইড ব্যবহার করা আছে, এইটার মধ্যে যায় হচ্ছে আপনি এখানে বলবেন যে P0 বলে দিবেন, তাহলে হচ্ছে একটা স্পেস কমলো। তারপর হচ্ছে এই যে আপনি প্রত্যেকটা নেম্বার ব্র্যান্ড এখানে একটা রাখছেন, বাট এই কোডটা তো এখানে থাকার দরকারই নেই, আপনি এটাকে রেখে দিচ্ছেন বাট ব্যবহার করেননি। এই কোডটাকে এখান থেকে ডিলিটই করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, ডিলিট এলিমেন্টস, তাহলে দেখেন এবার অ্যালাইনমেন্ট ঠিক আছে। কারণ এই যে ক্লায়েন্ট কিন্তু অনেক সময় এগুলো কিন্তু দেখে, এগুলো ফোকাস করে, তাদের এগুলার দরকার আছে চেঞ্জ করার। রেসপন্সিভ করছে না করেন নাই? আচ্ছা, 425। ডেন্টালটা উপরে দিছেন, এগুলা এখানে দিছেন, ক্লিক হেয়ার ফর মোর অপশন দিছেন। বুঝি নাই। আচ্ছা, 425এও তো পাবে, সমস্যা নাই। এখানে আবার আপনি একটু ওভারলেও দিছেন, তাই তো। আর টেক্সট ইমেজটাকে হচ্ছে পিছনে পাঠিয়ে দিছেন। ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করছেন আবার নতুন করে, তাই তো, নাকি পজিশন? খারাপ হয় নাই, ভালোই হয়েছে। কিন্তু এই যে যে টপ হেডারটা রাখছেন না, এই টপ হেডারটা এখানে দরকার নেই। আর এখানে মেনু হবে হচ্ছে যে টোটাল, আবার আরেকটা মেনু বানাইতে হবে। সেইটার মধ্যে আবার লেফট সাইডে লোগো থাকবে, রাইট সাইডে মেনু থাকবে, ঠিক আছে। তারপর ওখান থেকে ক্লিক করলে মেনুও বের হবে, আবার নিচের দিকে আবার এগুলোও বের হয়ে আসবে, মানে ইনফরমেশন গুলো দেখা যাবে, এরকমও করা যায়, ঠিক আছে। আচ্ছা, 425-এ দুইটা করে রাখবেন না, শুনেন। মোবাইল ডিভাইসে অলওয়েজ 575 পর্যন্ত কলম একটা করেই দিবেন, ঠিক আছে। ওকে, তারপর এগুলো একটা একটা করে আছে, ঠিক আছে। দারুন, গুড। ভালো হয়েছে আপু, কাজ খুব সুন্দর হয়েছে। এখানে ওই যে ওই জিনিসটা যদি আপনি চেঞ্জ করেন, তাহলে এখানে আপনি মোবাইলের জন্য আলাদা দুইটা করে আইটেম দেখাতে পারবেন, যেটা এখন সম্ভব হচ্ছে না, ঠিক আছে। ওকে। ওকে। হুম।
তারপরে যে এই জায়গাগুলো তো ঠিক সেম, এগুলা হচ্ছে সব 12 কলাম করে দিবেন। এখানে যেমন 12 কলাম দিচ্ছেন না, এগুলোকেও হইতেছে আপনি 12 কলাম করে একটা একটা করে নিচে নিচে দিবেন, কারণ এগুলা সব খুবই চাপাচাপি অবস্থায় আছে, এটা দেখতে ভালো লাগে না। ঠিক আছে, সব 12 কলাম করে দিবেন। ভালো হয়েছে। আর বড় ডিভাইসে কি অবস্থা? 1440, এগুলোতে তো কোনো সমস্যা নেই। ওটা আপনি এখানে ঠিক করতে পারবেন না, ওটার জন্য অ্যাকচুয়াল স্ক্রিন সাইজ দিতে হবে, যেমন হচ্ছে 1920 বাই 1080 দিয়ে তারপরে হচ্ছে আপনি চেক করবেন, মানে অ্যাকচুয়াল হাইট এবং উইথ সহ। এই যে এইটা হচ্ছে অ্যাকচুয়াল স্ক্রিন। 1920 বাই 1080 তে যারা ওপেন করবে তারা হচ্ছে এরকম দেখতে পারবে। এবং সেই ডিভাইসে দেখেন এটা হচ্ছে উপরের দিকে উঠে গেছে, তার মানে উপরের ডিভাইসের জন্য আপনার আবার কিছু জায়গায় খাটাখাটি করা লাগবে, বাট বাকি জিনিসগুলো তো মোটামুটি সেম। এই জন্য বড় ডিভাইস গুলোতেও হচ্ছে একটা চেক করা লাগে, চেক দিতে হয়। ওকে, ভালো। তারপর টুকু এটা হচ্ছে এমডি শাকিল ভাই। দেখেন এই সাইট গুলো কিন্তু অনেক বেশি বড়, এগুলো কিন্তু গ্যাপ ট্যাপ এগুলো কিছু হয় নাই। ডেন্টালের সাইজ হিউজ, উপরে নিচে গ্যাপ বিশাল। এইদিকে মানে একটা রাস্তা মনে হইতেছে, হাইওয়ে প্রত্যেকটার মাঝখানে। এত বড় গ্যাপ তো দেয় না, রেগুলার একটা এত বড় সাইজে হয় না। এখানে উপরের এই গ্যাপ গুলোকেও হচ্ছে রিমুভ করতে হয়, কিভাবে দেখাইছিলাম। তারপরে যে এইগুলো দেখেন, এগুলো তো সেন্টার অ্যালাইন হবে না, এগুলো হচ্ছে লেফট অ্যালাইন হবে। আর আরো ছোট ছোট হবে, বিশাল বড় দিছেন। মানে কোনো মতো স্ট্রাকচারটা দাঁড়াইছে, বাট পারফেক্ট হয় নাই। মেবি সময় দিলে পারফেক্ট করতে পারবেন, তাই না? বাবা রে বাবা, এগুলো কোনো টেক্সট হলো ভাই? কাজ করার মতো অনেক জায়গা আছে, অনেক জায়গায় কাজ করতে হবে আপনার। বাট যতটুকু দাঁড় করাইছেন দ্যাটস গ্রেট। এটার উপর হচ্ছে এখন মানে ছুরি কাচি চালাইলে এটা সুন্দর হয়ে যাবে। ওকে পঙ্কজ ভাই, এটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা ওদিনে দেখছিলাম। আর আপনি এটারে এইভাবে দিয়েন না, আমার ভিডিওটা দেখে এটা ঠিক করেন, এটা মানে একেবারে মানে খুবই বাজে লাগতেছে দেখতে। আর এই যে এখানে দেখেন, এই যে এইটা, তারপর এই যে এখানে দেখেন, এগুলো ঠিক করেন নাই কেন? এই যে গ্যাপ, এই ভদ্র মহিলা তো একদম লাস্ট পজিশনে থাকবে। কেমন খাপছাড়া লাগতেছে না এই স্পেসটুকুর জন্য? এটার সিস্টেমটা ওই যে ভিডিও যেখানে দিচ্ছি সেখানে বলা আছে, ওখানে দেখেন। হুম, এগুলো ঠিকঠাক আছে। আপনারটাও হয়েছে, বাট কলাম গুলা 12 কলাম নিয়েছেন তো, এটাকে 12 কলাম না নিয়ে একটু মাঝখানে দিন, তাহলে ভালো লাগবে দেখতে। বাকিটুকু ঠিক আছে। রেসপন্সিভ করা করেন নাই? তাহলে ঠিক আছে। আচ্ছা, এটা রেসপন্সিভটা শেষ করেন তাহলে। এটা হচ্ছে পরিমাণ। আপনাদের দুইজনেরটা এত মিল কেন? না মিলে না, এই জায়গায় মিলে না। এই জায়গায় যে উনি দেখছেন কিভাবে পারফেক্টলি করছে, সুন্দর হয়েছে। অন্য ছবি ব্যবহার করছেন, খুবই ভালো হয়েছে। বাহ, মনে হচ্ছে একটা প্রফেশনাল সাইট। দারুণ, খুব সুন্দর হয়েছে পরিমল ভাই, থ্যাংক ইউ। মানে নতুন কিছু দেখলাম। গদবাধা থেকে যে যারা একটু বের হয় না, বা নিজেরা যারা হচ্ছে একটু নিজেদের ক্রিয়েটিভিটিটা খাটায়, আমার তাদের অনেক বেশি ভালো লাগে, পছন্দ করি এই বিষয়টা। ডিরেক্ট দিয়ে দিছে, ট্রানজিশন দিয়ে দেখতে ভালো লাগবে। আপনারটাও হয়েছে।
এগুলো আরেকটু ক্লোজ করে দিন, অনেক বেশি দূরে দূরে লাগে। সুন্দর হয়েছে এটা। রেসপন্সিভ করা মানে করেন নাই? 575? কই কোন জায়গার জন্য তো করা নাই। দেখছেন অবস্থা কি এগুলা? কত? 575ই তো। তো থাকুক, সমস্যা কি, 0 থেকে 575 দিচ্ছেন না? তাহলে তো 575ও ঠিক হইতে হবে। ওই একই স্টাইলে দিচ্ছেন, এই স্টাইলে না। ঠিক আছে, এই হেডারটার রেসপন্সিভের জন্য আমি একটা ক্লাসে দেখাইছিলাম, আমার যতদূর মনে পড়ে। ওইটার জন্য ওইটার ভিডিওটা আপনাদেরকে দিব, এই হেডারটাকে কিভাবে রেসপন্সিভ করবেন এটার জন্য। হুম, ঠিক আছে। এটা ঠিক করেন, এগুলো এতগুলো না, 2টা কি 3টা থাকবে। আর এখানে যে স্পেস দিয়েছেন, দুই পাশে স্পেস দিবেন না, ঠিক আছে? এগুলো 12 কলাম 12 কলামই থাকবে টোটাল, কোনো স্পেস দিবেন না। মানে মোবাইল ডিভাইসের জন্য আপনি আলাদাভাবে দুই সাইড থেকে মাঝখানে আনার জন্য স্পেস দেওয়াটা উচিত না, এবং এটা দিবেনই না কখনো। ঠিক আছে? কারণ হচ্ছে কি, আপনার মোবাইলের যে স্পেসটা ওরা ডিফাইন করে ওইটাই ভালো। কারণ আপনার মোবাইলে যখন হইতেছে কোডগুলা দেখবেন, একেকজন একেক মোবাইল থেকে দেখবে, সো আপনার স্পেসের জন্য কারো মোবাইলে কন্টেন্ট গুলা মাঝামাঝি একদম পুরা মানে বের হয়ে আসবে, কারোটার মধ্যে হচ্ছে সুন্দরই দেখা যাবে, কারোটার মধ্যে হচ্ছে বিশাল গ্যাপ মনে হবে, লম্বা লম্বা হয়ে যাবে কন্টেন্ট। সো মোবাইল ডিভাইসে এক্সট্রা ভাবে দুই পাশ থেকে গ্যাপ ক্রিয়েট করার প্রয়োজন পড়ে না। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আসেন আমরা হচ্ছে আজকে নতুন একটা জিনিস দেখি। মোটামুটি রেসপন্সিভনেস যতদূর দেখলাম আপনাদের রেসপন্সিভ হয়ে গেছে। ঠিক আছে, আর একটু সাপোর্টের জন্য হচ্ছে আমি আর কয়েকটা ভিডিও শেয়ার করলে আপনারা মানে বুঝে যাবেন যে আসলে আপনাকে কি করতে হবে বা কি আসে এই বিষয়ে, সব হচ্ছে আপনাদের মানে হাতের নাগালে চলে আসবে। তো আমি ওইগুলোর জন্য তো আছেই রিসোর্স, তো ওগুলো আমি দিব না, আমি নতুন কিছুর দিকে আগাই। আহ যেটা করব সেটা হচ্ছে প্রথমেই আম, এটাকে ওপেন করি। আমরা আজকে কিছু অ্যানিমেশন হচ্ছে এখানে ব্যবহার করব, এবং কিভাবে সেই অ্যানিমেশন গুলা দেয় চলেন আমরা সেই জিনিসগুলা দেখি। আমরা প্রথমত আমরা দেখি যে অনেক সময় অনেক ওয়েবসাইট হচ্ছে যখন লোড নেয় তখন কন্টেন্ট গুলা লেফট রাইট থেকে আসে, বা একটু ফেড ইন হয়, একটু ফেড আপ হয়। এই ধরনের কন্টেন্ট অ্যানিমেশন গুলো আসলে কিভাবে দিতে হয়, এগুলোর জন্য খুব সহজ একটা সমাধান আছে, যেটার নাম হচ্ছে জেকিউরি। জেকিউরি কি, এটা জিনিসটা যদি আমি একটু সংক্ষেপে বলি, জেকিউরি হচ্ছে একটা লাইব্রেরি। এই লাইব্রেরিতে মানে আমাদের ওয়েব ডেভেলপমেন্টের কাজে প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্রই এখানে ইনক্লুড করা আছে। আপনি চাইলে 10 লাইনের কোডকে jQuery ব্যবহার করে আপনি হচ্ছে 2 থেকে 3 লাইনে নামায় আনতে পারেন। ঠিক আছে, মানে জাভাস্ক্রিপ্ট অনেক লেন্দি একটা প্রসেস এটা শেখা, এবং এটা শিখতে গেলে আপনাদেরকে অনেক মানে আলাদাভাবে এটার জন্য হচ্ছে কোর্স করা, বা হচ্ছে আলাদাভাবে প্ল্যান করা, এটার জন্য সময় দেওয়া। এবং একজন কন্টিনিউয়াস 4-5 মাস শেখার পর আপনি মোটামুটি জাভাস্ক্রিপ্ট জানলে বলা হবে, বাট নট এক্সপার্ট। জাভাস্ক্রিপ্ট এক্সপার্ট হতে গেলে আপনাকে 1-1.5 বছরের কাজের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে আপনি জাভাস্ক্রিপ্ট মোটামুটি তখন ভালো বুঝবেন। আমি কিন্তু বলছি যে আপনি জানলেওয়ালা 3-4 মাস 6 মাস পরে, এরপর যেটা হবেন আপনি ভালো বুঝবেন, তারপরে যে আপনি এক্সপার্ট হবেন। জাভাস্ক্রিপ্ট ইজ এ মানে কি বলবো, একটা বিশাল একটা বিষয়। কিন্তু আমাদের ওয়েবসাইট নিয়ে কাজ করতে গেলে কিন্তু জাভাস্ক্রিপ্ট কিন্তু আমাদের লাগবেই, এটাকে আমরা অ্যাভয়েড করতে পারবো না। ঠিক আছে, বাট জাভাস্ক্রিপ্ট যেটা জানে সেটা হচ্ছে যে সবার পক্ষেই তো হচ্ছে ইনিশিয়ালি জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা সম্ভব না। কেউ কেউ হচ্ছে চাইলে যাতে সহজে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে পারে তার জন্য তারা একটা লাইব্রেরি বানাইছে, সেখানে জাভাস্ক্রিপ্ট দিয়ে বিভিন্ন ধরনের মডিউল বানায় তারা ওখানে ইনক্লুড করে রাখছে। জাস্ট লাইক আপনি চিন্তা করতে পারেন, আম, একটা লাইব্রেরির মধ্যে কি হয় নর্মালি, একটা লাইব্রেরির ভিতরে অনেকের লেখা অনেক কিছু একটা বইয়ের ভিতরে ডকুমেন্ট করা থাকে, এবং এরকম অসংখ্য বই নিয়ে একটা লাইব্রেরি হয়। ঠিক সেম jQuery লাইব্রেরিটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের দিয়ে ব্যবহার করা হয়, বা জাভাস্ক্রিপ্ট যেই কারণে ওয়েবসাইটে ব্যবহার হয়ে থাকে
ওই জিনিসগুলাকে তারা হচ্ছে ডকুমেন্ট করে 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 একসাথে একটা জায়গায় অ্যারেঞ্জ করে রেখে দিছে, এবং সেটাই হচ্ছে jQuery লাইব্রেরি, যাতে করে হচ্ছে আপনার পুরো জিনিসটাকে ইউজ না করে আপনি জাস্ট jQuery টাকে ব্যবহার করে আপনি আগে যদি আপনার একটা কাজ বিশাল করা লাগতো সেই জিনিসটাকে আপনি ছোট করতে পারেন। জাস্ট একটা সিম্পল উদাহরণ দেই। ধরেন আপনার যদি হচ্ছে একটা স্পেসিফিক ঘটনা সম্পর্কে আপনার জানার প্রয়োজন, হতে পারে সেটা ধরেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কে, বা হচ্ছে বাংলাদেশের ইতিহাস হিসেবে আহ ধরেন যে 1947 সালের সময় যে দেশ বিভাগ ছিল, বা ব্রিটিশরা যখন হচ্ছে বাংলাদেশ ছেড়ে যায়, এই ধরনের ঘটনাগুলো আপনি আমি ছিলাম, আমার দাদারাও ছিল না, ঠিক আছে, তার বাবারা ছিল, তাই না? তার মানে কয়েক জেনারেশন চেঞ্জ হয়ে গেছে, বাট ওই জিনিসগুলো যদি আপনার এখন জানতে হয় আপনি কোথায় যেতে হবে? একটা লাইব্রেরিতে যেতে হবে, এবং সেইখানে বিভিন্ন মানুষের তৈরি করা বা লিখা এরকম কিছু বই কিন্তু সেখানে স্টোর করা আছে, আপনি সেই বইগুলা দেখে ইনফরমেশন গুলা জানতে পারতেছেন, মানে একটা জায়গায়। জাভাস্ক্রিপ্টও ঠিক সেম একই কাজটাই করছে। তারা হচ্ছে ওয়েবসাইটে ব্যবহৃত বিষয়পত্রগুলাকে অলরেডি তারা মেক করে jQuery নামক একটা লাইব্রেরির নাম দিয়ে তারা হচ্ছে ওটার ভিতরে দিয়ে রাখছে। এতে করে যে সুবিধাটা হয়েছে, আপনার যদি ওই ঘটনা জানতে হয় তাহলে আপনাকে হয় সেই 1947 সালে ব্যাক করতে হবে টাইম ট্রাভেলের মাধ্যমে, অথবা ওই সময় বেঁচে ছিল এরকম মানুষগুলোকে খুঁজে বের করতে হবে, যেটা এখন ইম্পসিবল, তাই না? তো ওইটা তো আর আপনার হাতে এখন আর কোনো চান্স নাই। jQuery লাইব্রেরিটা যেই কাজটা করে, আপনার প্রতিদিনই হতেছে একটা জিনিস দরকার, প্রত্যেকদিন। এইটা কি আপনি প্রত্যেকদিন বানায় করবেন? অবশ্যই না। যদি কোনো এমন সিস্টেম থাকে জিনিসগুলো অলরেডি বানানো আছে, কেউ একজন বানায় রাখছে, আপনি শুধু কি করবেন, এটাকে ইউজ করবেন। ধরেন যে আপনি চা খাইতে মন চাইতেছে, আপনি চা খাইতে যেতেছেন, এখন আপনি যদি হচ্ছে প্রসেসটা যদি এমন হইতো প্রতিদিন আপনি আপনার বাসার পাশে একটা বাগান লাগাইছেন, সেই বাগান থেকে পাতা তুলে আনতেছেন, ওই দিনই হইতেছে সেটাকে শুকাইতেছেন, এবং ওই দিনই ওইটারে প্রসেস করে হইতেছে চা পাতা বানাইতেছেন, তারপরে যে সেটাকে চা বানায় খাইতেছেন। এটা কি মানে প্রত্যেকদিন করা কি সম্ভব? সম্ভব না। তো jQuery লাইব্রেরি আমাদেরকে ওই হেল্পটাই দেয় যে আমাদের প্রত্যেকদিন একটা হেডার দরকার, প্রত্যেক দিনই আমার একটা অ্যানিমেশন দরকার, প্রত্যেক দিনই হচ্ছে আমাদের একটা স্লাইডার দরকার, প্রত্যেক দিনই আমাদের একটা পপ আপ লাগতেছে, প্রত্যেক দিনই আমাদের হচ্ছে একটা মানে কি বলে, আম, ধরেন যেটা একটা ক্যারোসেলের প্রয়োজন হইতেছে, ঠিক আছে, প্রত্যেকদিন একটা ট্যাবের প্রয়োজন হইতেছে, প্রত্যেকদিন একটা অ্যাকর্ডিয়ন লাগতেছে। আমি কি প্রত্যেকদিন সেই প্রথম থেকে শুরু করে আবার শেষ পর্যন্ত সেগুলো ডিজাইন করব, বানাবো, ডেভেলপ করব? এটা বোকামি হবে, ঠিক আছে? তো যে কারণে হচ্ছে jQuery লাইব্রেরি গুলা হচ্ছে আমাদেরকে ব্যবহার করা শিখতে হবে। এখন jQuery লাইব্রেরি অনেক আগে ছিল, অনেক আগে বানাইছিল, এখন এগুলো আপডেট হইতেছে দিনকে দিন। অনেকে হচ্ছে Vue.js ব্যবহার করে, হ্যাঁ, তারপর এগুলোর জন্য হচ্ছে অনেকে ছোট ছোট আরো অনেক কিছু টুল বের হইছে ওগুলা ব্যবহার করে। তো মানে এক একটা জিনিস পরবর্তীতে আপডেট হইতে থাকে, সেগুলোর আপডেট আসছে। তো এই জিনিসগুলা এখন আপনাদেরকে কেন দেখা দেখা লাগবে, কারণ এখন আপনারা যে স্টেজে আছে আপনারা কিন্তু HTML শিখতে যে হাবুডুবু খাচ্ছেন। আমি কি ভুল বললাম? খাচ্ছেন না? তো এখন যদি আপনাদেরকে আমি জাভাস্ক্রিপ্ট শেখাইয়া তারপরে যে যদি হচ্ছে আপনাদেরকে আমি একটা ক্যারোসেল বানাইয়া শেখাই, কেমন হবে বিষয়টা? এই স্টেজে কি আপনি ওইটুকু নেওয়ার মতো প্রিপেয়ার্ড? বা ধরেন আমি আপনাকে শিখাইলামও, কিন্তু ওই জিনিসটা প্রত্যেক দিন ব্যবহার করবেন, এটা কি বা বানায় বানায় ব্যবহার করবেন, এটা কি মানে হবে? হওয়া যায় না, এটা হবে না, কেউ চাইলেও কেউ করবে না। তো এই স্টেজে আমরা ওইটা একটা রিজন যে অলরেডি ডেভেলপ আছে সেটাকে আমাকে ব্যবহার করতে হবে। এখানে একটা মানে ব্যাড ইফেক্ট হচ্ছে, সাইড ইফেক্ট হচ্ছে এই jQuery লাইব্রেরি ব্যবহার করলে সাইট একটু হেভি হয়ে যায়, কারণ আপনি একটা টোটাল লাইব্রেরি ব্যবহার করতেছেন। সো এখানে একটু তো হেভি হবেই, ঠিক আছে? এই হেভি যাতে না হয় ওয়েবসাইট, ইটস দ্যাটস ওয়াই হচ্ছে অনেকে jQueryটাকে অ্যাভয়েড করে, ঠিক আছে? হ্যাঁ, এটা তাদের জন্য অ্যাভয়েড করা যেতে পারে যে হচ্ছে 3 4 5 বছর ধরে হচ্ছে কাজ করতেছে, জাভাস্ক্রিপ্টের যার ভালো দক্ষতা আছে সে চাইলেই এটা অ্যাভয়েড করতে পারে, ঠিক আছে, বা অন্য কোনো সিস্টেম অ্যাপ্লাই করতে পারে। বাট আপনাদের যে সিচুয়েশনটা এখন,
জাস্ট শেখা শুরু করছেন কয়েক মাস হয়েছে, বছরও গড়ায় নাই, তাই না? এই মুহূর্তে তো হচ্ছে আপনার জন্য কিন্তু হচ্ছে জাভাস্ক্রিপ্ট পুরোটা শিখে তারপরে যে আপনি এখানে একটা প্লাগইন বা একটা এলিমেন্টস ডেভেলপ করে আপনার ওয়েবসাইটে আপনি ব্যবহার করবেন, এইটা কিন্তু রাইট নাও আপনাদের সিচুয়েশন বেস না। কিন্তু আপনারা যাতে ব্যবহার করতে পারেন এই জন্যই জাভাস্ক্রিপ্ট হচ্ছে এই jQuery লাইব্রেরিটাকে হচ্ছে তারা বানায় রাখছে, যেটাকে আমরা অলরেডি ব্যবহার করে আমরা স্লাইডারের সুফল আমরা পাইছি, আউল ক্যারোসেল পাইছি না? যদি আপনাকে এটা যদি এখন জাভাস্ক্রিপ্ট দিয়ে বানাইতে বলতো, সম্ভব? এখন মনে হইতে পারে যে ভাই আপনি দেখাইলে তো আমরা পারবো, জাস্ট যদি 2 দিন শুরু করতাম না, 3 দিনের দিন দেখতাম যে ক্লাস ফাঁকা হয়ে গেছে, কারণ ওগুলো হচ্ছে পিওর প্রোগ্রামিং। আর এখন যেটা দেখতেছেন এটা পিওর প্রোগ্রামিং না। এই যে HTML CSS এগুলো প্রোগ্রামিং না, এগুলো জাস্ট একটা স্ট্রাকচারড ল্যাঙ্গুয়েজ, এবং CSS জাস্ট ডিজাইনের কাজটা করতেছে। এটা পুরো প্রোগ্রামিং জগতের সব থেকে সহজ কাজ। আর প্রোগ্রামিং, পিওর প্রোগ্রামিং একমাত্র যারা করে আসছেন হয়তো বা কোনো এক সময়, বাট দেখে আসছেন তারা জানেন এটা অ্যাকচুয়ালি কি। অনেকেই ভাবতেছেন যে ভাই এগুলো মনে হয় মানে কিছু না, আপনি দেখালে পারতাম। হ্যাঁ অবশ্যই পারতেন, বাট ওই পরিমাণ সময় হাতে নেই। সব থেকে বড় কথা হচ্ছে এটা। তো এখন আমরা এই jQuery লাইব্রেরিটাকে হচ্ছে ব্যবহার করে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে আরো এসেনশিয়াল কিছু জিনিস হচ্ছে আমরা ব্যবহার করব, যেগুলো আমাদের অলওয়েজ দরকার পড়ে। ঠিক আছে? তার মধ্যে একটা হচ্ছে ওয়াও জেএস। নামটা শুনো যেমন ওয়াও, জিনিসটাও ততটাই ওয়াও। জাস্ট আমি এটার ভিতরে যদি লগ ইন করি, দেখেন মুভ করতেছে না। মানে যখনই আমি ওয়েবসাইটে লোড দিলাম এন্ট্রান্সে এক একজন এক এক ভাবে আসতেছে। দিস ইজ দ্য ওয়াও অ্যানিমেশন। এই অ্যানিমেশনটাকে হচ্ছে আপনি যদি ব্যবহার করতে চান, সিম্পল, এটা আপনি সিএসএস দিয়েও করতে পারেন, এটা কোনো বিষয়ই না। ঠিক আছে? বাট যেটা হচ্ছে বিষয় সেটা হচ্ছে প্রতিদিন আপনি এত কোড কেন করবেন? আপনি সিম্পলি জাস্ট যেটা করতে পারেন কি, এই যে জাস্ট এই ওয়াও জেসটাকে হচ্ছে ব্যবহার করলে আপনি যে কোনো কন্টেন্টকে যে কোনো ধরনের অ্যানিমেশন আপনি দিতে পারেন এবং দিতে পারবেন। ধরেন আমি এখান থেকে animate.css যদি আপনাকে একটু দেখাই, কি কি ধরনের অ্যানিমেশন আছে দেখেন। একটা টেক্সট যখন আপনার ওয়েবসাইটে লোড নিবে আপনার টেক্সটে এভাবে আসবে, আসতেই পারে। যদি আপনি চান যে না ভাই এরকম একটু কাঁপাকাঁপি করবে যখনই হচ্ছে আসবে, মানে একটু ভূমিকম্প হচ্ছে ওরকম কিছু, দেন সমস্যা নেই। তারপরে যেরকম ধরেন যে দিচ্ছেন আপনার কন্টেন্ট গুলা, বা আপনার একটা ছবি দিচ্ছেন, আপনার ওয়েবসাইটে আপনার একটা ছবি দিচ্ছেন, ছবিটা মানে ওয়েবসাইট লোড হওয়ার পর এরকম একটু নড়লো, জিনিসটা জোস না? মানুষ দেখে একটু হাসি পাইতে পারে। ঠিক আছে? এটা ডিপেন্ডস অন ওয়েবসাইটের কন্টেন্ট অনুযায়ী যে আসলে কি কন্টেন্ট হচ্ছে আপনি দিচ্ছেন তার উপর। তারপরে যে কন্টেন্টটা দৌড় দিয়ে চলে গেছে আবার আসছে নিচের দিকে চলে যাচ্ছে, তারপরে যে বাউন্সিং আছে, ঠিক আছে, এরকম বাউন্স করতেছে, বাউন্স আপ, বাউন্স ইন আপ, মানে আসলো একটা বাউন্স করলো। তারপর ফেড ইন, মানে এরকম আসলো ফেড ইন ডাউন। তারপর হতেছে ফেড ইন বিগ, মানে লেফট সাইড থেকে আসে, আপনি চান কোনো একটা কন্টেন্ট এরকম রাইট সাইড থেকে আসুক, আনতে পারেন। মানে এই যে ধরনের অ্যানিমেশন গুলা, অ্যানিমেশন গুলা খুব সহজেই হচ্ছে আপনি ব্যবহার করতে পারেন এই জাস্ট একটা প্লাগইন ব্যবহার কারণে। যত ধরনের এন্ট্রান্স এর বিষয় আছে সব হচ্ছে আপনি এখানে খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। আপনার ওয়েবসাইটে আসলে কন্টেন্ট গুলো এক একটা এক এক জায়গা থেকে আসতেছে, বা একই অ্যানিমেশনে সবগুলো কন্টেন্ট আসতেছে, দ্যাটস গ্রেট। এটা ব্যবহার করা যাইতেই পারে। তো এটা হাউ টু ইউজে আসলে দেখবেন যে হচ্ছে এটাকে কিভাবে ব্যবহার করতে হবে। তার জন্য একটা সিএসএস ফাইল দরকার যার নাম হচ্ছে animate.css, এবং তার জন্য একটা স্ক্রিপ্টের মধ্যে ওয়াও min.js নামে একটা জাভাস্ক্রিপ্টের ফাইল আছে, সেটা আপনাকে ব্যবহার করতে হবে, এবং স্ক্রিপ্ট হিসেবে এই নিউ ওয়াও ফাংশনটাকে ব্যবহার করতে হবে, জাস্ট লিখতে হবে আর কিছু না। আর যেই জায়গাতে চাচ্ছেন সেই জায়গাতে আপনাকে ওই আউল ক্যারোসেলের মতো ওয়াও ক্লাস লিখতে হবে, এবং তার পাশে আপনি কোন অ্যানিমেশন চাচ্ছেন সেই অ্যানিমেশনটা লিখতে হবে। এটুকুই, একদম সিম্পল। তো আগে কি করতে হবে, ফাইলটাকে ডাউনলোড করতে হবে। গিটহাবে যান, এখান থেকে হচ্ছে আমরা এটাকে ডাউনলোড করে দিচ্ছি। এই যে ওয়াও মাস্টার সেটাকে আমরা এখান থেকে কাট করি, এখানে আসি, এখানে রাখলাম, এটাকে এখানে এক্সট্রাক্ট হেয়ার করে দিচ্ছি। যে যে জিনিসপত্রগুলো লাগে সেগুলো রেখে আমরা বাকিগুলো রিমুভ করে ফেলবো।
তো ওয়াও মাস্টারের মধ্যে আসলে লিস্টের মধ্যে যদি যান দেখেন ওয়াও উইন্ডোর জেএস প্রথমেই পেয়ে গেছে, সো এটাকে কপি করব, এটাকে আমরা আমাদের জেএস ফাইলে নিয়ে রেখে দিব। তারপর আরেকটা লাগবে, সেটা হচ্ছে সিএসএস। সিএসএস ফোল্ডারে যদি যান নাই, লিপসের ভিতরে গেলে এনিমেটেড সিএসএস পাইছি, তো এটাকে হচ্ছে রাখতে হবে আমাদের সিএসএস ফোল্ডারে। এরপর কি করব, ভেরি সিম্পল, জাস্ট উপরে যাবেন কোথাও একটা জায়গায়, ওইটাকে লিংক করে দেন animate.css, এবং নিচের দিকে এসে এখানে এসে সবার নিচে এই স্ক্রিপ্টগুলোর নিচে, মানে ওইগুলোর নিচে আপনি হচ্ছে এখানে স্ক্রিপ্ট src, হ্যাঁ, js স্ল্যাশ এই যে warm.js দিয়ে দিলাম। ও যেভাবে বলছে সেভাবেই করলাম। তারপর ও বলতেছে যে আপনাকে এই স্ক্রিপ্টটা ব্যবহার করতে হবে, এই লাইনটুকু জাস্ট, এই লাইনটুকু কপি করেন, এখানে এসে আপনি হচ্ছে একটু কমেন্ট করে নিতে পারেন যে এটা হচ্ছে আপনার আউল ক্যারোসেলের, ঠিক আছে, আর এখানে হচ্ছে আপনি বলেন ওয়াও জেএস, জাস্ট এইটুকু বসায় দেন একই স্ক্রিপ্টের আন্ডার, হয়ে গেছে ইন্টিগ্রেশন। শুধুমাত্র এখানে আপনি কোনটা কিভাবে চাচ্ছেন সেটা আপনি এবার বলেন। ধরেন আপনি চাচ্ছেন, আমি যদি আমার ডিজাইন থেকে আসি, কোনটারে নাড়াবো বলেন। প্রথমে ধরেন এই যে যে ডেন্টাল লোগোটা, ওয়েবসাইটে যখন আমার এরকম লোড হবে, আমি চাই, ওহো কি হয়েছে এটা, কেটে দিছিলাম আমি। এই যে যখন এটা লোড হবে আমি চাই এই লোগোটা নিচে থেকে আসুক, বা এই লোগোটার লেফট সাইড থেকে আর এই মেনুগুলা রাইট সাইড থেকে আসুক। কিছু করতে হবে না, জাস্ট এই যে ওদের মতো বলেন, যেখানে দিতে চান সেখানে বলবেন ওয়াও। আমি এই যে কন্টেইনার টপ হেডার, এই যে এখানে ফোন ইমেজ আছে, এখানে লোগো আছে, ঠিক আছে, এগুলা মানে এরকম ভেঙে গেছে আমি যেভাবে করছে, একটু অফ করে করে নেই, তাহলে হচ্ছে বোঝা যাবে। এই যে ৩ কলাম আর হইতেছে ৯ কলাম, এই ২টা কলামের মধ্যে যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট গুলাকে আমি এই সেম এই জিনিসটা করতে চাই, ঠিক আছে। তো এই যে টপ লোগো, ইনফো, এই যে টপ ইনফো গুলা আর হইতেছে লোগো গুলা, সো লোগোর এখানে আপনি হচ্ছে এখানে বলেন ওয়াও। এরপর আপনি কি চান, এটা লেফট সাইড থেকে আসুক, তাই না। এই যে এখান থেকে ক্লাস নেমটা খোঁজেন, যে হচ্ছে আপনি চাচ্ছেন কি, যে হইতেছে ওই স্লাইডটা কই ছিল, স্লাইড আউট লেফট, আউট, স্লাইড ইন, এই যেটা, সেটা কপি করেন এখান থেকে, জাস্ট ক্লিক করেন, কপি হয়ে গেছে। তারপর এখানে সেটাকে পেস্ট করে দেন, আর এই যে কপি করলে যেটা সামনে থেকে ডাবল আন্ডারস্কোর চলে আসে ওটাকে বাদ দিয়ে দেন। তো এটা একটা গেল। তারপর হচ্ছে আপনি এই যে টপ ইনফোর এখানে মানে পুরো ডিপটাকে বলেন যে সবগুলা একসাথে নিয়ে আশেপাশে। এটা কিভাবে চাচ্ছেন, এটা হচ্ছে ধরেন যে স্লাইড ইন রাইট চান, বা এখান থেকে আপনি ডিরেক্ট এভাবে কপি করতে পারেন। কপি করে ওয়াও এর পর জাস্ট এটাকে বসাই দেন। এবার আপনি যদি এখানে একটু রিলোড দেন, দেখেন কি হয়, আসে। এখন ওয়েবসাইটটা রিলোড হওয়ার পর যদি হচ্ছে এইভাবে আসে, জিনিসটা কেমন লাগবে, ভালো লাগবে না। তারপরে এই হেডারটা চাচ্ছেন নিচে থেকে আসুক, মানে ফেড হয়ে আসুক, তাহলে এই যে যে হেডারটা আছে বা মেইন মেনুটা আছে, মেইন মেনুটার এখানে এসে বলবেন ওয়াও। এটাকে বলেন হচ্ছে আপনি, ধরেন সাপোজ আপনি চাচ্ছেন এটা হচ্ছে জুম ইন দিবেন, হ্যাঁ দেন, জুম ইন দেন। তো আপনি এটাকে বলেন জুম ইন, তাহলে দেখেন লোড নেওয়ার পর আপনার এই ওয়েবসাইটে কেমন দেখেন, ওটা খুব দ্রুত হয়ে যায়, ওটা বোঝা যায় না। অন্যগুলো দেন, রোটেট বা হিম, এটা দিবেন, মেনুটা পড়ে যাবে, ঠিক আছে, আজকের জিনিস। সো হিম দিলাম, ওই যে দেখেন মেনু ঝুলা পড়ে যেতেছে, ঠিক আছে। এগুলো জেনারেটিক্স করা উপরের দিকে আছে, এজন্য ওটা নিচে দিয়ে চলে যাচ্ছে। সো দ্যাটস দ্য ফ্যাক্ট। এভাবে হচ্ছে আপনি এখানে আপনার ইচ্ছা মতো আপনি অ্যানিমেশন ব্যবহার করতে পারেন। এটা দেন, এটা সুন্দর প্লে, মানে যখন লোড হবে তখন হচ্ছে মেনুটা এরকম উল্টায় আসে, মেনুগুলো ওইভাবে আসতেছে এবং সে হচ্ছে এরকম উল্টায় আসতেছে। এবং এই জিনিসটা বা পুরো ব্যানারটাকে আপনি আলাদা একটা সেকশনে দেন, মানে আরেকটা ডিজাইন দেন ব্যানার, এখানে বলেন ওয়াও, মানে প্রত্যেকটা আইটেমকে আপনি আলাদা আলাদা
করে দিতে পারবেন। সো এটাকে দিচ্ছি হচ্ছে আমি ফেড ইন আউট, ফেড ইন আউট। ঠিক আছে, এটা দিলাম হচ্ছে ফেড ইন আউট। জাস্ট এই নামটাকে কপি করেন, কপি করার পর এই ওয়াও এর পাশে এটা বসায় দেন। তো ফেড ইন আউট দেখেন এই ব্যানারের টুকুর মধ্যে তাকায়া জোস না? বুঝছি, ভাল লাগছে এটা? হ্যাঁ, আলাদা কাস্টম জেএস ফাইলের মধ্যে রাখতে পারেন, এটা ভালো। মাসুদ ভাই, যখন আপনার স্ক্রিপ্ট অনেক হয়ে যাবে আপনি অবশ্যই সেটাই করবেন। সবাই বুঝছেন এই স্ক্রিপ্টের বিষয়টা, মানে যে ওয়াও জেএসটা কিভাবে কি আলাদা একটা ফাইল করবেন, সেটাকে এই যে এরকম লিংক করাই দিবেন জেএস ফোল্ডার থেকে সোর্সের মাধ্যমে, এবং এটা সবার নিচে থাকবে। বুঝছেন? হুম। ওকে, কিন্তু এখানে কথা হচ্ছে আপনারা এখানে অনেকগুলা অ্যানিমেশন আছে, বাট আপনারা এই অ্যানিমেশন গুলা ব্যবহার করবেন না। সব সময় ওয়েবসাইটটার মধ্যে একটা সুন্দর এবং হচ্ছে আম, মানে কি বলে এটাকে, ফ্যান্সি জিনিস হচ্ছে এই ফেড ইন আপ। আপনার কন্টেন্ট গুলোর মধ্যে বা আপনার ওয়েবসাইটের মধ্যে শুধু এই হয়তোবা এইটা অথবা এইটা অথবা এইটা, মানে ফেড ইন লেফট, ফেড ইন রাইট, ফেড ইন আপ, এই তিনটা ছাড়া আর কোনো অ্যানিমেশন ব্যবহার না করার চেষ্টাই করবেন। কারণ হচ্ছে একটা ওয়েবসাইট মানেই যে আপনার যত খুশি তত অ্যানিমেশন দিবেন, এটা হচ্ছে ওয়েবসাইটটাকে খ্যাত বানায় ফেলবে। বাট আপনি খ্যাত বানাবেন না, এই তিনটা জিনিসে দিবেন। আর ফেড ইন আউট ওটা যদি চান তাহলে হচ্ছে আরেকটু স্মুথ চাইলে আপনি তো যে এটা দিতে পারেন, যে স্লাইড, স্লাইড ইন লেফট, স্লাইড ইন রাইট। তাহলে হচ্ছে যেই কোনো কন্টেন্ট গুলো হচ্ছে এরকম স্লাইড হয়ে আসবে অথবা ফেড হয়ে আসবে অথবা ফেড ইন আপ হবে। এই তিনটার বাইরে অন্যগুলা দয়া করিয়া কেউ ব্যবহার করবেন না, ওতে করে ওয়েবসাইটের সৌন্দর্য নষ্ট হয়। বুঝছেন? এবং ক্লায়েন্ট এগুলো খুবই অপছন্দ করবে। কি? কোন জায়গাটা? এই যে যেমন এখানে ধরেন আপনি আপনার প্রয়োজন মতো করে আপনি ব্যবহার করতে পারেন। যেমন এই যে যে হেডারটা দিছি এই হেডারটার মধ্যেও দেয়া যায়, আবার চাইলে প্রত্যেকটা এইগুলোর মধ্যে আলাদা আলাদা দেয়া যায়। আবার আমি পুরো এখানে পুরো প্যারেন্ট ডিভে দিছি, আপনি চাইলে এগুলোকে একটা একটা করে দিতে পারেন আইটেম গুলোতে। তারপরে এখানে হচ্ছে আমি পুরো ব্যানার সেকশনে দিছি, আপনি এখানে দিবেন হচ্ছে শুধু এটা আর এইটা ব্যানার। মানে ব্যাকগ্রাউন্ড যদি থাকে ব্যাকগ্রাউন্ডকে অ্যানিমেশন দিবেন না, ব্যাকগ্রাউন্ডের ভেতরের গুলাকে অ্যানিমেশন দিবেন। সো সেটা ডিপেন্ডস, যেমন এই যে আপনি এগুলাকে একসাথে ফেড করাইতে পারেন, ফেড ইন আপ করতে পারেন, এগুলাকে সব একসাথে ফেড ইন আপ করাইতে পারেন, তাহলে একসাথে আসবে। আবার এগুলাকে আপনি একসাথে করতে পারেন বা একটা একটা করে করতে পারেন। এখানে ধরেন এই ক্ষেত্রে যদি আমি আসি এই জায়গাটাতে ব্যবহার করি, ধরেন এগুলোতে আমি ফেড ইন আপ করবো, এটা কোথায় আছে ডক্টর? এই যে 4 কলাম, আমি সেগুলোকে একটু ক্লোজ করি কারণ সবগুলো একই। ঠিক আছে, আমাদের এখান থেকে। আর এই যে এখানে একটা ভুল কাজ করছেন, এখানে আপনি আম, 3টা ডক্টর দিচ্ছেন, বাকি আবার ডক্টর গুলোর জন্য হতেছে আবার আপনি আবার হচ্ছে দিছেন, কি বলে এটাকে, 4 কলাম করে রো নিছেন, 4 কলাম দিছেন, এই রো তো দরকার নাই। কারণ আপনি এক রো এর ভিতরে যখন আপনি বেশি কলাম হয়ে যাবে 12 কলামের পর তো বাকিগুলো এমনিতে নিচে চলে আসবে, আপনার তো দরকার নেই তো হচ্ছে ওটা করার, যে বারবার 2টা রো নেওয়া, একটা রো নিবেন অলওয়েজ। যদি গ্যাপের দরকার হয় সেক্ষেত্রে গাটার দিবেন বা হচ্ছে আলাদাভাবে হচ্ছে ক্লাস বসায়া মার্জিন বটম করে দিবেন, বাট এরকম 2টা রো কখনোই নিবেন না। এরকম সিমিলার বা একই আইটেম যদি হয় 2 রোতে, তাহলে আপনি একটা রো এর ভিতরে বসাবেন। কখনোই হচ্ছে এটার জন্য আলাদা রো, এটার জন্য আলাদা রো, এভাবে কখনোই করবেন না। এগুলো লেগে যায়, সেটাই তো বলতেছেন। আপনি তাহলে ডিবের বাইরে চলে গেছিলেন, রো এর বাইরে চলে গেছেন, এজন্য রো এর ভিতরে তো থাকতে হবে প্রথমত।
এটা আপনার ভুল ধারণা যে আপনি রোয়ের ভিতরে ছিলেন। এটা আপনি ছিলেন না, এটা স্বীকার করেন। ঠিক আছে? আর রোয়ের ভিতরে থাকলে ধরেন এই যে এখন আমি এই চারটাকে এখান থেকে কাট করলাম, আপনাকে সামনেই করতেছি, এই রোটাও ডিলিট করে দিলাম। এই রোটা কোথেকে শুরু হয়েছে? এখান থেকে এই পর্যন্ত। আমি এখানে এসে আরো চারটা দিয়ে দিলাম। দেখেন কই কিছু হয়েছে? ভুল করছেন সেটাই তো বললাম, যে ভুল করছেন সেটা হচ্ছে মানেন। Okay, একটা মিনিট ওয়েট। আচ্ছা তো আম, হ্যাঁ ওইটা ঠিক হয়েছে, ওটা বুঝলাম। এখন এইখানে ধরেন আরেকটা জিনিস আছে এই ওয়াও জেএস এর মধ্যে, আপনি চারটা আইটেমের মধ্যেই হতেছে আপনি এই ওয়াওটা চান, বাট হচ্ছে একটার পর একটা আসুক আপনি এটা চাচ্ছেন, সেটাও সম্ভব এখানে। ধরেন এখানে আপনি বলতেছেন ওয়াও ফেড ইন আপ, সবগুলোতেই ওয়াও ফেড ইন আপ দিচ্ছেন, ঠিক আছে, বাট ক্লায়েন্ট চাইতেছে যে আসুক সবগুলোর মধ্যেই হবে, বাট ইন্টারভাল হবে, মানে একটা আগে একটা পরে এরকম হবে আর কি। তো দেখেন এখন যদি আমি এখানে আসি, দেখেন সবগুলাতেই আছে না, রিলোড, এখানে গেলাম, এই যে দেখেন সবগুলো আসতেছে বাট একসাথে, কিছু বুঝা যাচ্ছে না। তো এক আলাদা দেওয়া যেই কথা, একসাথে দেওয়া একই কথা। তো আমি চাই যে না, একটু ইন্টারভাল হোক। ইন্টারভালটা দেখেন এই যে এখানে সিস্টেম আছে ওদের। ইন্টারভাল যদি আপনি দিতে চান তাহলে আপনি যে ডাটা ওয়াও ডিলে এই জিনিসটা ব্যবহার করতে পারেন। এই ডিলে অ্যাট্রিবিউটটা, এই অ্যাট্রিবিউটটা হচ্ছে এখানে বসান এবং এখানে বলেন যে এইটা শুরু হবে হচ্ছে 0.3s, ঠিক আছে? মানে 0.3s মানে 1 সেকেন্ড, 1 মানে হচ্ছে 1 সেকেন্ড, তার মানে 0.3 মানে হচ্ছে, বুঝেন এবার কত, এটাকে বলেন 2, এটাকে বলেন 7, ঠিক আছে? তারপর এটাকে বলেন আবার 3, তারপর এটাকে বলেন হচ্ছে আবার 5, এবং এটাকে বলেন হচ্ছে আপনি আবার 7। কেন হচ্ছে একটু এরকম করে দিলাম, কারণ হচ্ছে আমার কিন্তু প্রথম স্ক্রিনেই কিন্তু চারটা একসাথে আসবে না, ছয়টা, প্রথমে এই তিনটে আসবে। তো এই তিনটে আসার পরে এই তিনটে এই ইন্টারভেলে চলবে, পরে যখন আমি এগুলো স্ক্রল করব তখন আবার এটা চলবে। তো লেটস সি এখানে একটা কি ঘটনা ঘটে। ওয়েট, আমরা উপর থেকে রিলোড দিয়ে আসি, এটা গেল, এখানে এসে দেখেন প্রথমে এটা আসলো, তারপরে এটা আসলো। ওকে, তাহলে এখানে একটা কাজ করি, 2 7 দিছি, তো এখানে হচ্ছে যেহেতু স্ক্রিনটা আমার ছোট, দ্যাট মিন্স হচ্ছে একটু আহ, এভাবে দিতে হবে 1.2 এবং হচ্ছে 1.5 দিলাম, ঠিক আছে? এখন দেখেন আমি উপর থেকে আসি, রিলোড, দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, ঠিক আছে, মানে একটার পর একটা আসতেছে। তো এভাবেও করা যায় এটাকে, বুঝছেন? আর যদি বলেন যে না এক একটা এক এক দিক থেকে আসবে তাহলে সেটাও সম্ভব, বুঝছেন না? তো যা চাইবেন যেভাবে চাইবেন সেভাবেই এটা করা যাবে, এটা কোনো মানে অসুবিধা নেই, বুঝছেন? ক্লিয়ার সবাই? এবার হচ্ছে আপনারা যেটা করবেন আগের অ্যাসাইনমেন্ট গুলোর সাথে রেসপন্সিভ সাথে হচ্ছে ওয়াও.js এগুলা ব্যবহার করবেন, দেখবেন মানুষ ওয়েবসাইট দেখলে বলবে যে না ভাই একটা জোস একটা বিষয় বানাইছে। এবং কোথায় ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আপনার এক্সিলেন্স, আপনার মেধা খাটান। প্রথমবারই খুব ভালো হবে এমন না, করতে করতে দিতে দিতে কেউ বলবে ভাই এটা ভালো লাগে না চেঞ্জ করেন, তারপর আপনি বুঝবেন যে ও আচ্ছা এটা ভালো লাগে না তাহলে কেউ কারো, তার মানে এটা দিব না। তো রিভিউ, রিভিশন, এগুলোকে সবসময় ভালোভাবে মানে একসেপ্ট করবেন। কেউ যদি বলে যে আপনার কাজ ভালো লাগে না, তারে মারতে যাওয়ার দরকার নেই, ঠিক আছে? আপনি এটা মনে করেন যে আমার ভালো হচ্ছে না, আমার আরো ভালো করতে হবে। কেউ যদি বলে ভাই ওটা চেঞ্জ করেন, মানে আপনার ভালো লাগে আপনি এটা রেখে দিবেন এমন না, বিবেচনা করবেন। আর দরকার হয় আপনি আরো কয়েকজন মানুষকে বলবেন যে এটা কি আসলে চেঞ্জ করা উচিত কিনা। ম্যাক্সিমাম যদি বলে যে না হ্যাঁ এটা ভালো লাগতেছে না ভাই এটা চেঞ্জ করেন, দ্যাট মিন্স আপনি রং ছিলেন। বাট এমন যদি হয় ভালো হয়েছে বাট একজন এমনি বললো যে তার ভালো লাগে নাই, তার কথা আবার চেঞ্জ করবেন না অবশ্যই। যদি মানুষ রিভিউ করে, যে রিভিউটা বেশি আসবে বা যে চেঞ্জেসটা বেশি আসবে সেটা আপনি বুঝবেন যে সেটা আপনার আসলে পরিবর্তন করা দরকার। আর আপনারা কাজ কেউ শেয়ার করেন না, আপনারা কাজগুলো অবশ্যই শেয়ার করেন। এই ডেন্টালটা লুসিডটা যাদেরই যেটা কমপ্লিট আছে আপনারা হচ্ছে এগুলোর স্ক্রিন রেকর্ড ভিডিও করে
আপনারা হচ্ছে শেয়ার করবেন। মানুষ দেখবে, ভিজিট করবে বা আপনাদের এই ভিডিওগুলা প্লে করলে তারা আপনার আপনাদেরকে কাজে দিতে পারে, কাজ হইতে পারে। আপনাদের জন্য অপরচুনিটি এখান থেকেই তৈরি হবে। ঠিক আছে? ওকে। ওহ!